আজ তোমাদের নিয়ে যাব ফরিদপুর গ্রামে। সেখানে কালীনাথ বাবুর দুটো বাগান নিয়ে চলছে বিরাট গোলমাল। ইনি হচ্ছেন গ্রামের অন্যতম বিত্তবান মানুষ কালীনাথ চাটুর্যে। কালীনাথ বাবুর 2 বিঘা জমির ওপর দুটো বাগান আছে। একটা বাগান হলো ফলের, আর অন্য বাগানটা হলো দামি দামি কাঠের। ফলের বাগানে আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা সহ বিভিন্ন ফলের গাছ আছে। ফলগুলো পুষ্ট দেখতে এবং সারা বছর বাগান ভরে থাকে। কিন্তু এই বাগানের ফল খাওয়ার ইচ্ছে বা সাহস গ্রামের কারোরই নেই। কারণ ফরিদপুর গ্রামের লোকেরা মনে করে কালীনাথ বাবুর এই 2 বাগান হলো অশরীরীদের আঁতুড় ঘর। কালীনাথ বাবুর এই বাগানের পাশেই হলো ফরিদপুর মহাশ্মশান। এই মহাশ্মশান নদীর পাড়ে অবস্থিত এবং এই শ্মশানে খুব কম মৃতদেহই পোড়ানোর জন্য আসে। যদিও বা কখনো কোনো মৃতদেহ এই শ্মশানে আসে, সেটা আগে থাকতে গ্রাম পঞ্চায়েতের অফিসে জানিয়ে দেওয়া হয়। তবুও রাতের অন্ধকারে এই শ্মশানে মৃতদেহ দাহ করতে দেখা গেছে বহুবার। তারা মৃতদেহ নিয়ে আসে, আর কখনই বা নিয়ে আসে সেই রহস্যই রয়ে গেছে। এই রকম আপৎকালীন পরিস্থিতিতেই গ্রামের মোড়ল একদিন মিটিং ডাকলেন। আজকের এই আলোচনা সভার আলোচ্য বিষয় কি সেটা আশা করি সকলেরই জানা। কালীনাথ বাবু আমাদের সঙ্গেই আছেন, আর আমি কালীনাথ বাবুর সামনেই বলছি, ওনার দুটো বাগানে নানান রকম ভৌতিক কার্যকলাপের অভিযোগ দিনের পর দিন আমার কাছে জমা পড়েছে। আমাদের গ্রামের খাওয়ার জল বাদে বাকি জলের অন্যতম উৎস হলো ওই নদী। কিন্তু নদীর ওই পাড়ে ভয়ের চোটে গ্রামের লোকেরা যেতেই চাইছেন। তাই কালীনাথ বাবুকে সামনে রেখে আজকের এই আলোচনা সভা। আচ্ছা, এখানে উপস্থিত কেউ কি ওই বাগানের কোনো ভৌতিক কার্যকলাপ নিজে অনুভব করেছো? হ্যাঁ, আমি করেছি মোড়ল মশাই, আমি করেছি। আচ্ছা বলো তাহলে, কি দেখেছো, কি শুনেছো? আগে আমার নাম হলো জাকির মিয়া, আমি চাষ করে খাই। আচ্ছা জাকির, এই তুমি তোমার অভিজ্ঞতার কথা খুলে বলো। হ্যাঁ হ্যাঁ, কইছি কালীনাথ বাবু। আপনার ওই বাগানের পাশ দিয়ে আমি একদিন সন্ধ্যাবেলায় ফিরতেছিলাম। বাগানের মধ্যে থেকে হঠাৎ একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ কানে এলো। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো গ্রামের বাচ্চা পথ ভুল করে বাগানে ঢুকে হাইরে গেছে। এই ভেবে আমি বাগানের ভেতর ঢুকে পড়লাম। যত বাগানের ভেতরে ঢুকতে থাকি, বাচ্চাটার আওয়াজ তত যেন পিছোতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর আমি দেখি বাগানের মধ্যে একটা চিতা জ্বলছে। সেই জ্বলন্ত চিতার উপর একটা বাচ্চা মেয়ে বাবু হয়ে বসে আমার দিকে কটমট কটমট করে তাকিয়ে আছে। তার বড় বড় লাল লাল চোখ যেন একেবারে আগুন ঝরতেছে। সেই দেখে তো আমার পায়ের তলার মাটি একদম সরে গেল। আমি কোনো মতে দৌড়ে সেই বাগান থেকে বেরিয়ে আসি। সাংঘাতিক ঘটনার কথা বললে তুমি। ব্যাপারটা বেশ ভয়ানক। আচ্ছা, আর কেউ কিছু দেখেছো? আমি দেখেছি হুজুর, আমি দেখেছি। আচ্ছা, তুমি কি দেখেছো? আর প্রথমে তোমার পরিচয় দাও। আমি হলাম কালু, আর ওই যে আমার পাশে বসে আছে ও হলো আমার সাকরেত পঞ্চা। আমরা দুজনেই জেলে। রাত বিরেতে নদীর পাড়ে আমরা প্রায়ই আমাদের নৌকা লাগাই। ভয়ে যেহেতু নদীতে গ্রামের লোকেরা যায় না, তাই নদীর মাছগুলা বেশ বড় বড়ই থাকে। সেই বড় মাছের লোভেই বলতে পারেন 2 দিন আগে নদীর পাড়ে আমরা মাছ ধরতে গিয়েছিলাম। আমরা বেশ ভালোই মাছ তুলছিলাম আর আমাদের পাশের ঘোড়াতে মাছগুলো ভরছিলাম। বেশ কিছুক্ষণ পরে ঘোড়ার দিকে তাকিয়ে দেখি একটা 10-12 বছরের বাচ্চা ছেলে ঘোড়ার পাশে বসে আছে, যার ঘাড়ের ওপর তার মুন্ডু নাই। তার মুন্ডু তার বাঁ হাতে ধরা। সেই ছেলেটি তার ডান হাত দিয়ে ঘোড়া থেকে মাছগুলো তুলছে আর বাঁ হাতে ধরা মুন্ডুর মুখে ঢোকায় দিচ্ছে। বাপরে বাপ, এই তোমাদের থেকে যা শুনলাম তাতে তো আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে। কালীনাথ বাবু, আপনি তো সবই শুনলেন, এবার আপনি কিছু বলুন। হ্যাঁ,
আমি আর কি বলবো, আমাকে বহু লোকেরাই আমার বাগান সম্পর্কে নানান ভৌতিক কার্যকলাপের কথা বলে। আমি সেগুলোতে বিশ্বাস করি, সেগুলো সত্য, কারণ আমার বাগানের পাশেই ফরিদপুর মহাশ্মশান। মহাশ্মশানের পাশে এইসব ভৌতিক কার্যকলাপ প্রায়শই হয়ে থাকে। তাই আমার এ বিষয়ে নতুন করে কিছুই বলার নেই। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মাথা পেতে নেব। ধন্যবাদ। আপনি যে আমাদের সাথে এতটা সহযোগিতা করবেন তা আমি আশাও করি। শুনুন কালীনাথ বাবু এবং বাকি সকলে, আমার মনে হয় কালীনাথ বাবুর বাগানের সব গাছ কেটে ফেলা উচিত এবং তারপর সেগুলো বিক্রি করে দেওয়া উচিত। ফলে উনি কিছু পয়সাও পাবেন। এই কার্য সাধন করতে যা যা সহযোগিতা লাগে গ্রামবাসীরা সকল রকম সাহায্য তাকে করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাই হবে। পরের দিন সকালবেলায় কালীনাথ বাবু সারা গ্রাম, এমনকি পাশের গ্রামেও ঘুরে ফেললেন, কিন্তু কাউকে ওই বাগানের গাছ কাটার জন্য রাজি করাতে পারলেন না। সকাল থেকে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, কিন্তু এখনো একজন কেউ গাছ কাটার জন্য রাজি করাতে পারলাম না। দেখি, ভোলাবাবু তো কাঠের পুরনো ব্যাপারী, তার সাথে একবার কথা বলে দেখি। আরে কালীনাথ বাবু যে, হ্যাঁ আসুন আসুন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তা আজ এইদিকে হঠাৎ কি মনে করে শুনি? আমি এসেছি একটা বিপদে পড়ে। বিপদ? ওরে বাবা, কিসের বিপদ? আমি আমার বাগানের সব গাছ কেটে বাগানটাই বিক্রি করে দিতে চাই, কিন্তু গাছ কাটার জন্য কাউকেই রাজি করাতে পারছি না। আপনার কাছে তো অনেক লোকই কাজ করে, আপনি যদি কাউকে আমার বাগানে পাঠান তাহলে খুব উপকার হয়। না 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 না, আমায় ক্ষমা করবেন কালীনাথ বাবু। সারা জীবনে বহু বাগানের গাছ কেটেছি, কিন্তু আপনার ওই বাগানে আমি করাত চালাতে পারবো না। আমাকে মাফ করবেন কালীনাথ বাবু। মানে আপনিও কাটতে পারবেন না, তাই তো? দেখুন কালীনাথ বাবু, আপনার ওই বাগানে যে কি রকম ভৌতিক কার্যকলাপ হয় তা এই গ্রাম কেন, দূর দূর অব্দি গ্রামের লোকেরা জানে। আমি আপনাকে বলছি, আপনি ওই বাগানের গাছ কাটবেন না, কাটবেন না দয়া করে। কি দরকার মশাই বলুন তো ভূত প্রেতদের সাথে ঝামেলা বাঁধানোর? ওদের ওদের মতোই থাকতে দিন না বাবু। দেখুন, আপনি কাটবেন না সেটা আলাদা কথা, কিন্তু গ্রামের পঞ্চায়েত যখন সিদ্ধান্ত নিয়েছে যে ওই বাগান আমায় কাটতে হবে, তাহলে কাটতে তো হবেই। আজ আসি, নমস্কার। নমস্কার নমস্কার। কি গো, কখন তো খেয়ে শুতে চলে এলে, এখনো ঘুমাওনি? এখনো ঘুমাওনি কেন? বুঝলে গিন্নি, একটা চিন্তা আমাকে ভেতর ভেতর কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে তো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে বাগান দুটো বিক্রি করে দিতে হবে, কিন্তু অন্যদিকে সারাদিন হন্যে হয়ে খুঁজেও কোনো ব্যাপারীকেই এই বাগান কেনার জন্য রাজি করাতে পারলাম না। বললাম কম দামেও ছেড়ে দিতে রাজি, কিন্তু কেউ কিনতে রাজিই হচ্ছে না। আমার তো মনে হয় বিনামূল্যে ছেড়ে দিলেও কেউ নেবে না। উফ, তুমি এত উত্তেজিত হয়েও না। এত উত্তেজিত হওয়া তোমার শরীরের জন্য ভালো নয়। এক কাজ করো, এখন শান্তভাবে ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে যা হবে দেখা যাবে। হ্যাঁ, তাই করি। আর করারই বাকি আছে আমার। কালীনাথ বাবু এবং তার স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়লেন, কিন্তু মাঝরাতে কালীনাথ বাবু দেখলেন এক ভয়ঙ্কর স্বপ্ন। কালীনাথ বাবু স্বপ্নে দেখেন তিনি মধ্যরাতে তার কুখ্যাত বাগানে দাঁড়িয়ে আছেন। সামনে গাছের ডালে ডালে তার পরিবারের মৃত ব্যক্তিরা বসে আছে। কালীনাথ বাবু পিছন ফিরে দেখেন তার স্ত্রী তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে কালীনাথ বাবুকে তার দিকে ডাকছে। যেও না, আরে যেও না, ওগো তুমি ওইদিকে যেও না, ফিরে এসো, আমার কথা শোনো, ফিরে এসো। আয় আয় কালী,
তুই আমাদের দিকে আয়। আয় আয় কালী আয়, আমাদের কাছে আয়। এই বাগান কাটবি না কালি, এই বাগান আমাদের, এই বাগানে আমরা থাকি। এই বাগানের গাছ যদি তুই কাটিস তাহলে খুব খারাপ হবে। দেখিস শেষে বাগানে বিক্রি করতে গিয়ে সব শেষ না হয়ে যায়। এই বাগান কাটলে গোটা গ্রাম আমরা শেষ করে দেব, শ্মশান বানিয়ে দেব এই গ্রাম। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মাগো, কি ভয়ানক স্বপ্ন দেখলাম। কি গো, অমন করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? জানো 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 গিন্নি, কি ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলাম। স্বপ্ন? নিশ্চয়ই ওই বাগান নিয়ে। হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে বাবা, তুমি যদি সারাক্ষণ ওই বাগান বিক্রি নিয়ে এত চিন্তা করো তাহলে স্বপ্নেও তো ওই সবই দেখবে। আমি বলেছি না তুমি ওই সব নিয়ে এত ভেবো না। আরে আমি কি আর শখ করে ভাবছি? কাল সারাদিন ঘুরেও একজনকে রাজি করাতে পারিনি, আর ওদিকে মোড়ল মশাইয়ের সিদ্ধান্ত আমার মাথার উপর ঝুলছে। আমার অবস্থা শাঁখের করাতের মতো, যেতেও কাটবো আসতেও কাটবো। আমাকে কাল এটা নিয়ে মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলতেই হবে। কালীনাথ বাবু পরের দিন সকালবেলায় ছুটে গেলেন মোড়ল মশাইয়ের কাছে। গতকাল সারাদিন ঘুরেও যে কোনো ব্যাপারীকে আর কোনো কাঠুরিয়াকে তিনি তার বাগান কাটার জন্য রাজি করাতে পারেননি, সেই কথা তাকে জানান। সাথে জানালেন গতকাল রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথাও। এটা তো মহা বিপদে পড়া গেল দেখছি। ভয়ের চোটে চাষিরা নদীর পাড়ে চাষ করতে চাইছে না, জেলেরা নদীতে মাছ ধরতে যেতে চাইছে না, গ্রামের লোকেরা ওই শ্মশানকে ত্যায্য করেছে, বাগানের ধারে কাছ দিয়ে লোকেরা যাতায়াত করতে পছন্দ করছে না। এই অবস্থায় যদি আপনিও এইরকম দুঃস্বপ্নের কথা শোনান তাহলে কি করি বলুন তো? আমিও ভীষণ নিরুপায় হয়েই আপনার কাছে ছুটে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি এখন বাড়ি যান, আমাকে একটু ভাবতে দিন, আমি দেখছি কি করা যায়, দেখছি। কালীনাথ বাবু, ও কালীনাথ বাবু, কালীনাথ বাবু বাড়ি আছেন? আরে মোড়ল মশাই, আপনি এই সময়? হ্যাঁ, আমি তিনজন কাঠুরিয়ার জোগাড় করতে পেরেছি। এই যে এ হলো রহিম, ও হলো নরেন, আর ও হলো আব্দুল। এরা তিনজনই গাছ কাটে এবং কাঠের ব্যবসা করে। পাশের গ্রাম থেকে এদের ধরে এনেছি, এরাই আপনার বাগানের সমস্ত গাছ কেটে সব ব্যবস্থা করে দেবে। তা হ্যাঁ বাপু, এই তোমরা তিনজন এই বাগান সম্পর্কে জানো তো? এই বাগানের কিন্তু অনেক কুখ্যাতি আছে। শুনুন বাবু, আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে শুরু করে পরিবারের সকলে এই গাছ কাটার কাজই করে খাচ্ছে। ওই জন্য গাছ কাটার কাজে আমরা ভয় পাই না। যাক বাবা, তোমার কথায় আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। ধন্যবাদ মোড়ল মশাই, সত্যি আপনি আমার অনেক বড় উপকার করলেন। রাত্রিবেলাতেই তিনজন কাঠুরিয়া জঙ্গলে এলো গাছ কাটতে। দিনের বেলায় গাছ কাটলে পাছে ফরেস্ট অফিসার বাবুর নজর পড়ে, তখন তো বিপদ আরো বাড়বে। মামলা মোকদ্দমা, আইনি পদক্ষেপ, আরো অনেক কিছু। তাই রাত্রিবেলাতেই গাছ কাটা শ্রেয় মনে করলেন তারা। এর মধ্যে রহিম একটা গাছে কোপ মারতেই সমস্ত বাগানে এক অদ্ভুত হাওয়া বয়ে গেল। বাগানের গাছগুলো থেকে এক ঝাঁক চামচিকে কাক পক্ষীর ডানা ফড়ফড়িয়ে উড়ে গেল। আব্দুল মিয়া, ও আব্দুল মিয়া, দেখো কেমন একটা হাওয়া বয়ে গেল না? নদীর পাশের এলাকা, হাওয়া তো বইবেই। যত সব ভিতুর দল। আরে রহিম, তুমি ওইসব নিয়ে অত মাথা না ঘামি কাজ করো তো। আব্দুল মিয়া, ও আব্দুল মিয়া, এদিকে এসো। এই এই গাছ থেকে দেখছি রক্ত বেরোচ্ছে গো, রক্ত। হ্যাঁ, আরে তাই তো,
গাছ কাটলে সে জায়গা থেকে গাছের আঠা বেরোতে পারে, কিন্তু 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 দেখছি রক্ত। নরেন, ও নরেন, এসে দেখে যাও একবার, গাছ দিয়ে আঠার জায়গায় রক্ত বেরোচ্ছে। এ কি অদ্ভুত গাছ গো, যার আঠার জায়গায় রক্ত বেরোয়। শোনো মিয়া, আমার আমার কিরম একটা ভয় করছে। আমরা অল্প কিছু পয়সার জন্য বিরাট কোনো ভুল করে ফেলছি না তো? হ্যাঁ, না না, অত ভয় পেলে হবে না। গাছ কাটতে এসেছো, গাছ কাটো, আর গাছ কাটা হয়ে গেলে পয়সা নিয়ে বাড়ি চলে যাবে, ব্যাস। এখন যদি মাঝপথে এসে বলি আমরা গাছ কাটবো না, তাহলে মোড়ল মশাইয়ের কাছে আমাদের নানা প্রশ্নের উত্তর দিতে হবে। সম্মান হারাবো সেটা আলাদা, আর তাছাড়াও যদি এরকম মাঝখানে না বলে দিই, তাহলে মোড়ল মশাই আর কোনো কাজ আমাদের দেবেন না। তখন না খেতে পেয়ে মরতে হবে। তাই চালাও চালাও, হাত চালাও, ওইসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, ব্যাপার কি? শ্মশানে হঠাৎ এত লোক এলো থেকে? আর তার চেয়েও বড় কথা হলো, ওরা এলো কখন? আমরা তো এখানেই ছিলাম, কাউকে তো আসতে দেখিনি। বাহ, সব ব্যাপারে এত ঘাবড়ে না গিয়ে নিজেদের কাজে মন দাও তো। কাকু, ও কাকু, আমাকে কিছু কাঠ দেবেন? আমার মা মারা গেছে, কিন্তু পোড়ানোর মতো আমাদের ক্ষমতা নেই। আমরা খুব গরিব। যেটুকু কাঠ জোগাড় করতে পেরেছি তাতে হয়তো মাকে অর্ধেক পোড়ানো যাবে। দেবেন কাকু, আমাকে কিছু কাঠ দয়া করে দেবেন? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য কিছু কাঠ এনে দিচ্ছি। তারপর আমি তোমার সাথে সেটাকে এগিয়েও দেবো। না না, এগিয়ে দিতে হবে না। এই কাঠগুলো আমি খুব সহজেই নিয়ে যেতে পারবো। একবার তো এই কাঠেই পুড়ে মরেছি। এই কাঠ আমার খুব চেনা। কিন্তু চাইলে আপনারা আমার সাথে আমার মায়ের মৃতদেহের কাছে যেতে পারেন। আপনাদের দেখলে আমার মাও হয়তো খুশি হবে। ছেলেটার কথা আর কোনো মাথা মুন্ডু বুঝলো না বাকিরা। ছেলেটা একটা গাছের গুড়িকে নাড়িয়ে ফেলে দিল, আর তারপর সেই গাছের গুঁড়িটা কাঁধে করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। বাকি তিনজনও চলল তার পিছু পিছু। হঠাৎ তারা নদীর সামনে গিয়ে দেখে একজন মহিলা খোলা চুলে জ্বলন্ত চিতার ওপর বসে আছে। তার চোখের মণি দুটো সাদা, আর সেই মহিলার সামনে মাটিতে সাদা চাদরে ঢাকা তিনখানা মৃতদেহ। হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায় সেই চাদর তিনটে সরে যায় এবং সেই কাঠুরিয়ারা দেখে তাদের তিনজনেরই মৃতদেহ শায়িত আছে। আজ তিনটেকে ওই জঙ্গলের কাঠেই পোড়াবো। সারা জীবনের মতো এটাই হবে ওদের শেষ গাছ কাটা। সকালে পঞ্চায়েত অফিসের সামনে এদের তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তিনজনেরই গায়ে ছিল খুব জ্বর। কিছুদিন পরে ধাতস্থ হয়ে তিনজন কাঠুরিয়া সেই দিন রাতের তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা গ্রামের লোকেদের খুলে বলে। সেই ঘটনার পর থেকে আর কেউ কোনোদিন কালীনাথ বাবুর ওই বাগান কাটার প্রচেষ্টা করেনি। ফরিদপুরে কালীনাথ বাবুর ওই বাগান দুটো আজও রয়ে গেছে ভূতেদের আঁতুড় ঘর হয়ে।